অটিজম একটা ডেভেলপমেন্টাল কন্ডিশন। এটাকে আমি রোগ বলবো না, কারণ এটাকে কেউ রোগ বলতে পারে না যেটাকে ওষুধ দিয়ে ঠিক করা যাবে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এটার থেকে আসলে হয়তো কিছুটা ইমপ্রুভ করা যেতে পারে, কিন্তু এটা থেকে একেবারে বেরিয়ে যাওয়াটা হবে না। অধিকার হিসেবে যদি আমরা মেডিকেল ওয়েভার প্রোগ্রামের কথায় আসি, তাহলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মেডিকেল ওয়েভারটাই বা আসলে কি, এবং সাধারণ মেডিকেড থেকে এইটার কতটা আলাদা। একজন মেডিকেড বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এই বিষয়টা জানতে চাই। প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইবো যে অটিজম বিষয়টা আসলে কি এবং এটি কিভাবে একটি পরিবারের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। একজন অটিস্টিক বাচ্চার মা হিসেবে আপনার কাছে এই প্রশ্নটির উত্তর চাই, যাতে মানুষ একজন ভুক্তভোগী মায়ের এই কষ্টটাকে মেকি বা কল্পনা প্রসূত মনে না করে বাস্তব অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে। রুবাইয়া রহমান। অনেক ধন্যবাদ রানা ভাই। অবশ্যই অটিজম একটা এমন একটি শব্দ, শুনলেই অনেক মায়ের বুকটা কেঁপে যায়। আমারও তাই হয়েছিল যখন আমি প্রথম জানতে পেরেছিলাম 1998-এ। তো সেটা যে সময় অটিজম কথাটা আমার কাছে তো মোটেও পরিচিত ছিল না, সমাজের কাছেও, মানে বিশেষ করে আমাদের বাংলাদেশি সমাজের কাছেও পরিচিত ছিল না। আমি ওই সময় বাংলাদেশে ছিলাম এবং বাংলাদেশে থাকা অবস্থায় আমার যেহেতু আমার আরেকটি সন্তান রয়েছে, সেই জন্য আমার কাছে ডিফারেন্সটা সহজগম্য হয়েছে। আমার কাছে মনে হয়েছিল যে কিছু একটা জিনিস হয়তো আমার বাচ্চাটা ঠিক নাই, কারণ তাকে আমি দেখতাম যে সে হাত নিয়ে খেলা করে, একটা আলোর দিকে তাকিয়ে থাকে। এই জিনিসগুলি আমি আমার বড় বাচ্চাটার ভিতরে দেখিনি। সেই জন্যই আমি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, জানতে চেষ্টা করেছি, এবং সবাই আমাকে বলেছে যে এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কিছু নেই, এটা বড় হতে হতে ঠিক হয়ে যাবে। আসলে কথাটা ঠিক নয়। অটিজম একটা ডেভেলপমেন্টাল কন্ডিশন। এটাকে আমি রোগ বলবো না, কারণ এটাকে কেউ রোগ বলতে পারে না যেটাকে ওষুধ দিয়ে ঠিক করা যাবে। এটা তা করা যাবে না। এটা হচ্ছে একটা লাইফ লং ডিসেবিলিটি। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে এটার থেকে আসলে হয়তো কিছুটা ইমপ্রুভ করা যেতে পারে, কিন্তু এটা থেকে একেবারে বেরিয়ে যাওয়াটা হবে না। তো তাহলে আমাদের জানতে হবে যে এটার সাথে আমরা কেমন করে চলতে শিখব। কারণ যেমন ধরেন, কারো যদি ডায়াবেটিস থাকে, সে কিন্তু ডায়াবেটিস থেকে পুরোপুরি ভালো হয়ে যায় না, কিন্তু এটা একটা লাইফস্টাইল এবং এইটার সাথে সাথে আমাদের চলতে শিখতে হয়। ঠিক তেমনিভাবে ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি মানুষকে একটা জিনিসে ডিসেবল করে রাখে। যেমন ধরেন, অটিজমের আসল প্রবলেমটাই হচ্ছে হয়তো সে কমিউনিকেশন করতে পারে না, কথাবার্তা বলা বা যেভাবে সমাজে মিশতে হয় সেই মেশাটা মিশতে পারে না, বা তার হয়তো কিছু আচরণ থাকে, যেমন রিপিটেটিভ আচরণ, যেমন সে বারে বারে হাত নাড়ে, মাথা নাড়ে, বা কোনো জিনিসকে নিয়ে বারে বারে ওটাকেই ধরতে চেষ্টা করে। এই এই জিনিসগুলিকে দেখলে মনে হয় যে বাচ্চাটার সমস্যাটা কি। সমস্যাটা এটাই যে তার নার্ভের কিছু সমস্যা আছে, এবং এই নার্ভের সমস্যা থেকেই সে চাইলেও নিজেকে মানে সম্বরণ করতে পারে না, ওটা থেকে থামাতে পারে না। আরো কতগুলি জিনিস আছে, যেমন ধরেন সংবেদনশীলতা, সাউন্ড, লাইট, একটা এনভায়রনমেন্ট, খুব বেশি মানুষ থাকলে তারা বেশি ট্রিগার হয়, তখন তাদের এই বিহেভিয়ারগুলি বেড়ে যায়। তার মানে অটিজমটা একটা বিহেভিয়ারাল প্রবলেম। তো এইটাতে আমার নিজেরও এই সমস্যা হয়েছে। আমি যখন এই দেশে প্রথম এসেছি, তখন আমি এসেছিলাম আমার ইনলসদের মাঝখানে, অনেক মানুষ একসাথে থাকতাম, এবং সবার কাজে যেতে হয় সকালে, আর আমার ছেলে সারা রাত জেগে থাকে, সারা রাত হাঁটে, সারা রাত শব্দ করে। সবার জন্য এটা একটা প্রবলেম। কিন্তু তখন আমিও জানতে পারতেছিলাম না যে আমি কিভাবে এই সিচুয়েশনটাকে ঠিক করব। সেই জন্য আমি ওর সাথে জেগে থাকতাম, শব্দ করলেই ওকে কোলে নিয়ে নিতাম, এইভাবে জিনিসটা ম্যানেজ করতাম। এবং আমি জানি প্রতিটি মা যাদের ঘরেই এরকম অটিস্টিক বাচ্চা আছে, তাদের জীবনে এই ধরনের সমস্যা রয়েছে। সুতরাং আমি এই 28 বছর ধরে অটিজম নিয়ে কাজ করছি, অটিজমকে দেখছি, জানছি, প্রতিদিনই নতুন কিছু জানতে পারি, কিন্তু আমি মনে করি যে এটাকে নিয়ে চলা সম্ভব। মানে অতটা চিন্তার বা ভয়ের কিছু কারণ নয়, বা অনেকে মনে করতো অটিজম একটা কত বড় না জানি রোগ, কত বড় একটা কিছু, আমাদেরও মধ্যে এটা হতে পারে ওটা হতে পারে, এটা ভয় পায়। তো আমরা অটিজম সম্পর্কে জানলাম, তো এর প্রতিকার বা এর অধিকার হিসেবে যদি আমরা মেডিকেল ওয়েভার প্রোগ্রামের কথায় আসি, তাহলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মেডিকেল ওয়েভারটাই বা আসলে কি, এবং সাধারণ মেডিকেড থেকে এইটার কতটা আলাদা। একজন মেডিকেড বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এই বিষয়টা জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে
ওয়েভার প্রোগ্রামটা মেডিকেডের থেকেই প্রসূত একটা সুবিধা। মেডিকেডটা হচ্ছে গিয়ে যে তারাই মেডিকেড পাবে যাদের ইনকামটা কম আছে, আর মেডিকেড ওয়েভার হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেই প্রোগ্রামের মাধ্যমে কতগুলি ক্যাটাগরিকে দেওয়া হয়েছে, যাদেরকে মানে তারা কারা, তারা হচ্ছে যাদের ধরেন নার্সিং হোমের ফেসিলিটির দরকার, মানে অটিস্টিক যারা, এটা তো একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে এটা হচ্ছে গিয়ে কারো একেবারে কম থাকতে পারে, কারো অনেক বেশি থাকতে পারে, কারো হয়তো প্রতিটা পদক্ষেপেই তার সাহায্য দরকার, অনেকে আবার অতটা সাহায্য দরকার হয় না কিন্তু তারপরেও তার সাহায্য দরকার। তো এই ধরনের মানুষগুলিকে কিন্তু ক্যাটাগরি করা হয়েছে যে ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি যদি থাকে তাহলে এই ক্যাটাগরির মানুষ মেডিকেড ওয়েভার পাবে। মেডিকেড ওয়েভার প্রোগ্রামটা হচ্ছে হোম অ্যান্ড কমিউনিটি ওয়েভার প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে যারা নার্সিং হোমে যেতে হবে এরকম সিচুয়েশন, তারা বাড়িতে থাকতে পারবে, কিন্তু মেডিকেড তাদের এই থাকা এবং তাদের পরিচর্যার জন্য একটা ফান্ড যেটা দরকার সেটা এই মানুষগুলিকে তাদের বাসায় থাকার জন্য দিয়ে রাখবে। এটাই হচ্ছে মেডিকেড ওয়েভার প্রোগ্রাম, এবং এটা একটা বিশাল প্রোগ্রাম। তাহলে এই অটিজম আক্রান্ত বা শিশু যারা আছে, বা শিশু থেকে যেমন আপনার বাচ্চার বয়স অ্যাডাল্ট হয়ে গেছে, 28 হয়ে গেছে, তো এই ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে তারা নতুন কি কি সুবিধা পাচ্ছে? অনেক প্রোগ্রাম এটার মধ্যে আছে এবং এটা জানতে হবে। যেমন ধরেন আমরা জানি যে বিভিন্ন থেরাপি তো আমরা স্কুলেও বাচ্চাদের দিয়ে থাকি, কিন্তু এই থেরাপিগুলি কন্টিনিউ করে, কারণ সে তো আর ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছে না, সুতরাং থেরাপি কন্টিনিউ করে। তারপরে ধরেন পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্স, তারপরে ধরেন রেসপিট প্রোগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল সাপোর্ট, জব কোচিং, কমিউনিটি ইন্টিগ্রেশন। তো এইগুলি বলতে আমরা কি বুঝাচ্ছি, যেমন ধরেন ইন শর্ট যে বাবা মা কিন্তু প্রতিনিয়ত এই বাচ্চাটার সাথে থাকছে, বা যখন সে অ্যাডাল্ট হচ্ছে তখন তাকে আরো বেশি দেখতে হচ্ছে, তো তখন বাবা মা মানে অস্থির হয়ে যায়, একটা সময় তাদের কিছুটা ব্রেক দরকার। তো রেসপিট সার্ভিসটা এই ওপিডব্লিউডির যে ওয়েভার প্রোগ্রামটা আছে এইটার আন্ডারে আমরা পেতে পারি। তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল ইন্টিগ্রেশন, মানে সোশ্যাল স্কিলটা শেখানোর জন্য, মানে কিভাবে সমাজে যাবে, একটা স্টোরে যাবে বা একটা কোনো প্রোগ্রামে যাবে, তখন সে কিভাবে যাবে, কিভাবে বিহেভ করবে, এর জন্য কমিউনিটি হ্যাব বলে একটা প্রোগ্রাম আছে, যেখানে লোকরা মোটামুটি স্কিলড স্টাফরা তারা এই বাচ্চাটাকে নিয়ে যাবে, শিখাবে কিভাবে পয়সা দিতে হয়, কিভাবে বাসে উঠতে হয়, কিভাবে একটা জিনিস কিনতে হয়, এই জিনিসগুলি তাকে শেখানোর জন্য একটা লোক পাওয়া যায়। এই সার্ভিসগুলি কিন্তু আমরা ওপিডব্লিউডি বা মেডিকেড ওয়েভার প্রোগ্রামের মাধ্যমেই পেয়ে থাকি। এটা একটা বিশাল সুবিধা একটা মায়ের জন্য, বিশেষ করে আমরা আমেরিকায় যারা থাকি, যেখানে প্রাণান্তকর পরিশ্রম করতে হয় আমাদেরকে জীবন জীবিকার জন্য, সেক্ষেত্রে এই ধরনের সুবিধা পেলে তো আমার বাচ্চারও সুবিধা হচ্ছে, আমার নিজের জন্যও সুবিধা হচ্ছে। তো আপনার কাছে একটু, যেহেতু আমাদের সময় কম, সব প্রশ্ন হয়তো করতে পারবো না, আপনার কাছে একটু জানতে চাইবো ABA থেরাপি যেটা আছে, স্পিচ থেরাপি আছে, কিংবা অকুপেশনাল থেরাপি যেটা আছে, এইগুলোতে মেডিকেড কিভাবে সহায়তা করছে? অ্যাবসলিউটলি। আগে ছিল ABA থেরাপিটা অটিজম বাচ্চাদের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ এটা 1-to-1 সার্ভিস দেওয়া হয়, এবং সাধারণত আমাদের স্কুল বোর্ড যেটা তারা এটা দেয় না, তারা স্পিচ থেরাপি দেয়, অকুপেশনাল থেরাপি দিচ্ছে, ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছে, কিন্তু ABA থেরাপিটা এতদিন কাভার হচ্ছিল না। বাট রিসেন্টলি ABA থেরাপিও কাভার হচ্ছে মেডিকেড ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে। সুতরাং প্যারেন্টরা চাইলে, যদিও হয়তো স্কুলের মাধ্যমে পাবেন না, কিন্তু প্রাইভেটলি এই সুবিধাগুলো থেরাপিগুলি পাওয়া যায়, তো এটার জন্য অ্যাপ্লাই করা যায়। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা যেহেতু অনেক কিছুই জানি না, তাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের মধ্যে অনেক পরিবারই আছে তারা জানেই না তারা এই সুবিধার যোগ্য কিনা, বা এর প্রধান কি কারণগুলো রয়ে গেছে না জানার পেছনে, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন, তাহলে যারা এই ধরনের বিষয়টি সম্পর্কে তাদের সন্তানদের অধিকার আমি প্রথমেই বলবো যে ওপিডব্লিউডির মেম্বারশিপ হওয়াটা সবচেয়ে জরুরি। তার কারণ হচ্ছে যে এটাই হচ্ছে আমব্রেলা অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনটা স্টেট ওয়াইড এই ধরনের সার্ভিসগুলিকে ফান্ডিং করে থাকে। তাদের আন্ডারে কতগুলি কেয়ার কোঅর্ডিনেশন আছে, যেমন 4টা বিভিন্ন রিজিয়নে আছে, নিউ ইয়র্কের জন্য, নিউ ইয়র্কের 5 বরোজের জন্য আছে। সুতরাং ওপিডব্লিউর যে অ্যাপ্লিকেশন, এইটার প্রসেসটা লম্বা, প্রায় 1 বছর সময় লেগে যায়। সুতরাং যত আর্লি আপনারা শুরু করতে পারবেন তত বাবা মারা এই ধরনের যে আমি মেডিকেড ওয়েভারের আন্ডারে যে সার্ভিসগুলি বললাম এগুলি পাবেন। এটা ওপিডব্লিউডির মেম্বার না হলে পাওয়াটা কঠিন হবে।
তো সেই জন্য আমি বলবো যে এই ধাপগুলি করার জন্য সাইকোলজিক্যাল সাইকোসোশ্যাল ইভ্যালুয়েশন করতে হয়, যেগুলি এক একটা সেশন 2 ঘন্টা করে হয়। এগুলি বাবা মাকে যেয়ে করতে হয়, কারণ ছেলে মেয়ে তো আর বলতে পারবে না, নিজেরা তো বলতে পারবে না। সুতরাং বাবা মাকে এই সময়টা দিতে হয়। এটারও একটা লম্বা ওয়েটিং লিস্ট আছে। সো প্রত্যেকটা জিনিসেরই অনেক সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে এটা করতে পারলে পুরা জিনিসটা একটা স্ট্রাকচারে চলে আসে। তাই আপনি জটিলতার কথাগুলো বললেন, তা আপনার কাছে একটু জানতে চাইবে যে এই মেডিকেড ওয়েভার নেওয়ার ক্ষেত্রে মানে আবেদন প্রক্রিয়াটা কতটা তাহলে জটিল এবং যদি সত্যি জটিল হয়ে থাকে তাহলে কিভাবে এই আবেদন প্রক্রিয়াটা সহজ করা যায়? এটা জটিল, সময় সাপেক্ষ, মানে জটিল বলবো না আমি, আচ্ছা। আমি বলবো যে এটা সময় সাপেক্ষ। হ্যাঁ, তো ওখানে চেকলিস্ট দেওয়া থাকে, চেকলিস্ট অনুযায়ী কাগজগুলি জোগাড় করতে হয়। এবং যেহেতু একজন কেয়ার কোঅর্ডিনেটর থাকে, লাইক যখন আমরা ওপিডব্লিউডি তে অ্যাপ্লাই করার সময় তারা একজন কেয়ার কোঅর্ডিনেটর দেয়। সেই কেয়ার কোঅর্ডিনেটরেরই কাজ হচ্ছে যে মেডিকেড ওয়েভারটা তার জন্য এনে দেওয়া। তো সেই আপনাদের কাছে মানে প্যারেন্টের কাছে জিজ্ঞেস করবে তোমার এই কাগজ আছে কিনা, এই কাগজ আছে কিনা, এই কাগজগুলি তারাই জোগাড় করে নেয়। তো আমি যেটা বললাম যে প্রথমে ওপিডব্লিউডির মেম্বারশিপটা নেওয়া দরকার। সেটার জন্য যা যা দরকার এটা একটু গুগল সার্চ করলেও পাওয়া যায়। আমাদের মতো অর্গানাইজেশন যারা ডিসেবিলিটি নিয়ে কাজ করে তাদের সাথে কথা বললেও জানতে পারবেন। এবং এটা একটা চেকলিস্ট আছে, এই চেকলিস্ট অনুযায়ী কাগজপত্রগুলি করে এটা যদি ইমেল করে দেওয়া যায় তাহলে প্রসেসটা শুরু হয়।